মমতা ব্যানার্জির দ্বারা ওই অভিষেক ধ্বংস হবে, অভিষেককে শুধু খেলানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে যদি কোনো দূষিত রক্ত কারোর থাকতে হয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর বাপ মা ঠিক আছে কি আমার সন্দেহ আছে। ওর ক্যামেরার সামনে বললাম, ওর কিছু করার থাকলে আমার উপর অ্যাকশন নিতে হবে। ওর বাপ মা ঠিক নেই, ওর কাটলে না ওর মনে রক্ত বার হবে না, ওর মনে অন্য কোনো রক্ত বার হবে। ও যেদিন জেলে যাবে, মরে যাবে, সেদিন বাংলার মাটি পবিত্র পবিত্র অর্জন করছে। মিথ্যার রানী, ভারতবর্ষের ইতিহাসে যদি একটা সম্বল থাকে মিথ্যার ঝুলি ছাড়া ওর কিছু নেই। টাকাগুলো তো ওর নিজের নয়, বা ওর ওই ফেরেববাজ ভাইপোর নয়। মানুষ ভালোবেসে পার্টিটাকে টাকা দিয়েছিল, সেইটা একটা ফান্ড তৈরি করেছে। ঋতব্রতর মতো এরা যখন দেখছে যে থাকবো না, কারণ অভিষেকের জন্য থাকবো না, এবারে এরা সেখান থেকে চলে আসছে কেন? মমতা ব্যানার্জি যদি বলতো যে ভাইপো তুই সরে যা কিছুদিনের জন্য, কিন্তু ও তো ওকে বলবে না। এইটা হচ্ছে কে ভগবানের মার, যে ভগবান এইভাবেই কিন্তু একটা বংশকে নির্বংশ করেছে, সারা বিশ্বর ইতিহাস এটাই বলেছে। অর্থাৎ মমতা ব্যানার্জির দ্বারা ওই অভিষেক ধ্বংস হবে, এটাই। এবার ঋতুরাজ কি চাচ্ছে, এদের কিছু কাছে ছোটোখাটো কিছু পাপ আছে, ছোটোখাটো কিছু খারাপ কাজ আছে, সেইটা থেকে মুক্তি হওয়ার জন্যে শুভেন্দু দাস শরণাপন্ন হয়েছে, যে অন্তত কিছুটা তো ছাড় হবে। যেরকম ববির মতো লোক গেছে, হ্যাঁ, সারা জীবন ওখান থেকে করে খেয়েছে, সেও চলে আসছে। একটাই কারণ, যে কিছুটা পাপ থেকে আমরা পুণ্য অর্জন করব যদি এই ঋতব্রত গ্রুপে যাই। সেই জন্য ঋতব্রত সেখানে চলে যাচ্ছে। কারণ ঋতব্রত আর যাইব, ঋতব্রত আমার ব্যক্তিগত সম্পর্ক, মানে খুব ব্যক্তিগত সম্পর্ক। ঋতব্রতকে আমি বলবো যে তুমি এই জোড়া ফুল প্রতীক নেবে না, নিলে যেটুকু ভোট আসতো ভোটটাই আর থাকবে না তোমার। কেন জোড়া ফুলের প্রতি মানুষের এত বিদ্বেষ এসে গেছে, ঘেন্না এসে গেছে। আচ্ছা, এই যে গ্রেফতার হলেন দেবরাজ চক্রবর্তী, সকলেই জানেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ডান হাত দেবরাজ চক্রবর্তী, কিন্তু রাঘব বোয়াল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেফতার হবে কি বলবেন? দেখুন, ওকে গ্রেফতার করাচ্ছে না, কি জানেন তো, ছোটবেলায় মাছ ধরতাম, বড় হুইলে মাছ ধরে না মাছটাকে খেলাতাম, খেলে খেলে যখন একবার হার্ট ফেল হয়ে যায়, হ্যাঁ, তখন টেনে টেনে অভিষেককে শুধু খেলানো হচ্ছে যে তুই হাড়ের রোগেই মরে যাবি। আজকের এই জন্য ডাকছে সিবিআই, আজ সিআইডি ডাকছে, আজ ওই ডাকছে। এই করতে করতে ও এমনিতেই তো প্রায় পাগল হয়ে গেছে, এবং এই করে বাইরে পালানোর চেষ্টা করছিল, ওকে পালায়নি। এবং বিচারপতিদের ধন্যবাদ, তারা নিশ্চয়ই সুন্দর কথা বলেছে যে ভারতবর্ষে আর চোখের ডাক্তারখানা নেই, হাসপাতাল নেই, তুই বিদেশে যাবে। ছক কষা, ও ছক ছাড়া তো না। বিশ্বের ইতিহাসে যদি কোনো দূষিত রক্ত কারোর থাকতে হয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওর বাপ মা ঠিক আছে কি আমার সন্দেহ আছে। ওর ক্যামেরার সামনে বললাম, ওর কিছু করার থাকলে আমার উপর অ্যাকশন নিতে বলবে। ওর বাপ মা ঠিক নেই, ওর কাটলে না ওর মনে রক্ত বার হবে না, ওর মনে অন্য কোনো রক্ত বার হবে। এত ফেরেববাজ, এত মিথ্যাবাদী, এত দূষণমুক্ত ছেলে, ও যেদিন জেলে যাবে, মরে যাবে, সেদিন বাংলার মাটি পবিত্র পবিত্র অর্জন করবে। সুতরাং ওর শুধু সময়ের অপেক্ষা। সব দিক থেকে তো ওকে ছেঁকে ধরেছে, গলার স্বর দেবো না, তো যাবি কোথায়? চারদিক থেকে ওকে পুরো ধরে ফেলেছে। কারণ ফেরেববাজি, দুর্নীতির সীমারেখা থাকে তো। ভগবান বলেছে তুমি সীমারেখা অতিক্রম করো না, সীমারেখা অতিক্রম করলে আমি তোমার চরম সাজা দেবো। ওর তাই হয়েছে, সীমারেখা অতিক্রম করেছে, এবার ও চরম সাজা প্রাপ্ত হবে। একদম মহুয়া মৈত্র দেখা গেল, একদম সবার ওপর ডিম পড়ছে তৃণমূলের নেতা মন্ত্রী, এবার মহিলা মহুয়া মৈত্র, তার ওপর একদম ডিম, বেগুন, পচা বেগুন, গোবর অবধি ছোড়া হলো, এবং তার জন্য তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে সবাইকে দেখে নেবেন। উনি এরকম হুঁশিয়ারি দিচ্ছেন, যেই মহুয়া মৈত্র একদম সাংবাদিকদের দু পয়সা এবং দলীয় কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে দেখতেন, তার আজকে এই অবস্থা। কি বলবেন তৃণমূলের এই অবস্থা সম্পর্কে? আমি বললাম, ওকে বড় ইট মারেনি কেন? ইট মারলে ওই সুন্দর প্লাস্টিক সার্জারি করা মুখ, ওটা আমি জানতে পারতাম। প্লাস্টিক সার্জারি না অরিজিনাল। ও যদি একটা ইট মেরে রক্তাক্ত করতো না, তবে ও বলেছিল না কেউ আমার মারতে পারবে না, কেউ কিছু করবে না, তুই ভয়ে গেলি কেন? তুমি যদি সঠিক রাজনীতি করো, যদি তুমি সৎ সত্যবাদী হও, তাহলে তুমি বাইরে আসুনি কেন? ঘরের ভিতরে গিয়ে পিছন থেকে গিয়ে আপসালন করছে, তুমি বাইরে আসো। বাইরে আসলে ওরা কি করতো না, এই বাংলার বুকে একটা কলঙ্কিত অধ্যায় তৈরি করে দিত ওকে নিয়ে, যে ফেরেববাজ দল, দুর্নীতিগ্রস্ত দল, তুমি জেনে তবু কেন তুমি এই দলের মধ্যে আছো? সুতরাং এখন বাকি আছে, যে বার হবে তার ওই হাল হবে। এখন তো বাকি আছে,
ওই ম্যাডামের অনেক কিছু বাকি আছে। দিল্লি সেন্ট্রালে তৃণমূল আর খুঁজে পাওয়া যাবে না। এখন কটা জন চোর চিটিংবাজরা তারা হচ্ছে তৃণমূলে এখন যে কটা ছিল সব চলে গেছে। এখন সাধারণ মানুষ ওদের দলে আছে, আর কেউ নেই ওদের দলে, সাধারণ মানুষ নেই। যে কটা চোর চিটিংবাজ যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারাই আছে। একদম শওকত মোল্লাকে গ্রেফতার করা হলো এবং নদীর চর দখল করে তৈরি করা যে শওকত মোল্লার ছেলের বেআইনি যে ক্যাফে, তা বুলডোজার দিয়ে এবার চালু করলো, বুলডোজার অ্যাকশন চালু করলো সেই ক্যাফের ওপর প্রশাসন। অভিষেকের বাড়িতে এই অ্যাকশনটা কবে হবে? অভিষেকের বাড়ি আমি বললাম শুধু খেলাচ্ছে ওকে। আমি তো প্রায় চ্যানেলে গিয়ে বলেছি অভিষেককে যেখানে আমি পাবো না, পাঁচ জুতো খুলে থাপড়াবো আর ওর পুরো উলঙ্গ করে দেবো। আমি একদম উলঙ্গ করে দেবো, দিয়ে ব্লেড যে সাগর থেকে শিলিগুড়ি যাবে, রাস্তায় মহিলারা আসবে, এসে একজন করে এরকম ব্লেড দিয়ে চিড়ে দেবে, আর অন্য মহিলারা সেখানে ঝাল বেটে দেবে। আর ওই যে প্যান্ট পরে যেখানে, ওই জায়গাটা একটা বস্তা নেবো আমি নিয়ে, আর ভোলা পিঁপড়ে বলে ভোলা পিঁপড়ের ভিতরে প্যান্ট পরিয়ে দেবো। তবে মানুষের রাগ এই অভিষেকের উপরে যাবে, না হলে মানুষের রাগ যাবে না। কারণ একে আমি তো বললাম যে কোনো মুহূর্তে ধরতে পারে, ধরলে ও তো তিহার জেলে যাবে। তাহলে আমরা দেখবো কি করে? আমরা দেখতে চাই এবং পাবলিক চায়, অন্ততপক্ষে আমি চাই ওকে রেড রোডে দাঁড় করে রাখে। প্রথমে হচ্ছে কে একটা চোখ তুলে নেওয়া, চিৎকার করবে, মানুষ আনন্দ পাবে। দ্বিতীয়বার আরেকটা চোখ তুলে না, মানুষ আনন্দ পাবে। তারপরে আঙুলগুলো কাটো। এইরকম দগ্ধে মরলে না, তবে মানুষ শান্তি পাবে। কারণ বাংলাটাকে শেষ করেছে ওই শয়তান বাংলাটাকে শেষ করেছে। আমাকে ওই শয়তান বলেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান করে দেবো। পারবে না? হ্যাঁ পারবো না। বলছে আপনি না হলে হবে না। ঠিক আছে। 7 দিন পরে ওর ছেলেগুলো এসে বলছে বছরে 12 কোটি টাকা তুলে দিতে হবে। আমি কোথায় পাবো? বলছে ওইভাবে চাকরি দেবেন, 12 কোটি টাকা দেবেন। যে ওর সঙ্গে এক হয়েছিল সে টাকা তুলে দিয়েছে। ভাগ্যিস ভালো যে আমি ওই প্রস্তাবে রাজি হইনি, নাহলে আমাকেও খাটতে হতো, জেল খাটতে হতো। তাহলে যে কোনো জায়গায়, যেখানে অনেক আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম বাংলা মাল যে বিক্রি হয় তৈরি আছে, বাংলা মাল থেকে 10 টাকা করে নিত পার বোতল পিছু। কতটা নিকৃষ্ট ধরনের জন্মর ঠিক আছে বলে আমার মনে বিশ্বাস হয় না। সালা ভেড়ার পেটে জন্মেছে নাকি কুকুরের পেটে জন্মেছে আমার সন্দেহ হয়। এইরকম ধরনের মানসিকতা নাকি একটা ছেলের হতে পারে, এই বয়সের ফেরে ছেলে। তা ও চলে গেছে, বাংলাটাকে আবার শান্তির মধ্যে এসছে। আচ্ছা, এই যে একটা বিল এসছে গুন্ডা দমন বিল, এই বিলের পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই বিল এর সাথে একটা প্রশ্ন আমি যুক্ত করতে চাইছি যে হুমায়ুন কবিরকে একদম শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই কথা মতো কাজ হলো যে এজিউপির যে 3 জন মেম্বার তাকে গ্রেফতার করা হলো এবং হুমায়ুন কবিরের উপর নোটিশ দেওয়া হলো যাতে জিজ্ঞাসাবাদের উঠতে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে বলতে চান? দেখুন, গুন্ডা দমনের নীতি আমি খুব ভালো মনে করি, কারণ পুলিশের উপরে প্রচন্ড ফ্রি হ্যান্ড দেওয়া হলো, যেটা বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেওয়া হয়েছিল। পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করবে। এবারে হুমায়ুনদা যেটা করেছে আমি সাপোর্ট করি না। হুমায়ুনদা কেন হিন্দু মুসলিম করবে? এই বাংলায় মন্দির মসজিদ সহাবস্থান, এই বাংলায় কে হিন্দু মুসলিম সেটাকে খোঁচানো এই বাংলার সংস্কৃতি নয়। তাহলে কেন যে আমি এই মুসলমানদের নিয়ে যাব, নিয়ে ওখানে করে, এটা তো একদম ঠিক নয়। আমি হুমায়ুনদার এই কথাটাকে সাপোর্ট করি না। হুমায়ুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমাকে খুব উনি রেসপেক্ট করেন, কিন্তু এইটার ওনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আচ্ছা, এই গুন্ডা দমন বিল নিয়ে আপনি কি বলছেন? ভালো করেছে তো, যে যেখানে মানুষ এবার গুন্ডা পাবে ধরে খাঁচায় পুরে দিল। এইটা তো সাধারণ মানুষ। আপনি রাত্রে এবারে সাংবাদিকতা করে রাত 10টা 11টার পরে আপনি সাংবাদিকতা করতে পারবেন। এরা পড়াশোনা করে রাত 10টা 12টা বাড়ি যাবে, কোনো অসুবিধা। গুন্ডা জিনিসটাই থাকবে না রাজ্য থেকে। যে গুন্ডারা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছিল তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সুতরাং এইটা অনেকদিন পরে একটা ভালো বাংলা আমরা দেখতে পেলাম, সেই সোনার বাংলা আবার আমরা হেসে খেলে থাকতে পারবো, ঘুরতে পারবো, চাকরি বাকরি সব দিক থেকে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যে ওবিসি বিল এসছে এবং গুন্ডা দমন, দুটো বিলেরই একদম নওশাদ সিদ্দিকী তিনি বিধানসভায় একদম প্রতিবাদ করেছেন। দুটো বিলের সম্পর্কে কি বলবেন? আপনি কি নওশাদ সিদ্দিকীর সাথে একমত? একদম একমত নয়। নওশাদ সিদ্দিকী আমি নিজেই বলছি, এই এক শ্রেণীর মুসলমান না, এরা এই ইসলামটাকে নিজেদের বাপের সম্পত্তি ভেবেছে। এরা
মহিলাদের হচ্ছে পায়ের তলায় রাখে, আবার বলে কোরআন নাকি কি নারীদের স্বাধীনতা দিয়েছে। তোমরা কি করছো? এই যে অভিন্ন দেওয়ানি বিধি, যেখানে অভিন্ন ক্রিমিনাল আইন অ্যাক্ট, হিন্দু মুসলিম খ্রিস্টান সে হচ্ছে খুন করলে তার সাজা, তাহলে অভিন্ন দেওয়ানি বিধির কেন হবে না? তোমরা ইচ্ছা করলেই 4টে বিয়ে করবে, মগের মুল্লুক নাকি? 4টে বিয়ে করে নেবে, নিয়ে ঘরে নিয়ে আসবে, মগের মুল্লুক। এবারে এটা বলতে পারবে না যে মুসলমানদের উপর রেগে গিয়ে এটা করেছে। এবারে যারা লিভ টুগেদার থাকে, হিন্দুরা, তা অনেকেই তারাও কিন্তু লিভ টুগেদার থাকতে পারবে না। তাদের 6 মাসের মধ্যে বলতে হবে আমি ওর সঙ্গে থাকি, না হলে তার 1 বছরের জেল। তাহলে প্রকৃতপক্ষে শুদ্ধ ভারতবর্ষ তৈরি করছে তো। এখানে মুসলিম মহিলারা সমানভাবে হিন্দুদের সঙ্গে তারা ঘুরতে পারবে। দেখুন, অনেক মুসলিম মহিলা গ্রাম থেকে তারা আমার কাছে আসে চাকরি পড়ার জন্য। তারা আমার কাছে আফসোস করে, স্যার আমার শুধু কটু কথা বলে, আবার পড়াশোনা কেন করছিস, আবার চাকরি কেন করছিস, তোর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার কর। এরাই অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছে। তো নওশাদ সিদ্দিকী এগুলো জানে না? এলাকার শিক্ষিত মেয়েদের কিভাবে তাদের তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। তারা পড়াশোনা করতে চাচ্ছে, তারা চাচ্ছে একটাই স্বামী থাকবে, কিন্তু তাদেরকে জোর জবরদস্তি করে এই যে ইসলামিক আইন দ্বারা তাদেরকে এইরকম ভাবে ডিমের কুসুমের মধ্যে ডিমের ভিতরে রেখে দিচ্ছে। সেইটাই শুভেন্দু দা ঠিক করেছে, অভিন্ন দেওয়ানি বিধি। সারা ভারতবর্ষের মহিলারা এটা প্রশংসা করছে যে সুতরাং সবার জন্য ঠিকই আছে, আইনটা সবার জন্য ভালো। একদম শেষ দুটো প্রশ্ন আসবে, সেটা হচ্ছে একদম কটাক্ষের সুরে বলা হচ্ছে যে মুসলমানদের রীতিমতো টার্গেট করা হচ্ছে, মানে একটা ধর্মীয় সম্প্রদায় হিসেবে টার্গেট করে ইউসিসি যে বিলটি আনা হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, এক শ্রেণীর মুসলমানদের না চুলকানি একটা, যে তাদের সবকিছু তাদের মনে করে যে আমাদের হিন্দুরা হচ্ছে, আমাদের হিন্দু বিদ্বেষী কথাটা মুসলমানদের মধ্যে কোনোদিন যাবে না। এক শ্রেণীর মুসলমানদের তারা কোনো যাবেই না। যখনই তারা বলছে 25%, 25 নম্বর ধারায় বলেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এতে হস্তক্ষেপ কি করেছে? তুমি নামাজ পড়ো, রোজা করো, এখানে যাও, ওখানে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথা তো ভারতবর্ষে এক হবে। বলছে না তো নামাজ পড়বি না, রোজা করবি না, বারণ করছে না তো। প্রথাটা তো এক করতে হবে। বিয়ের প্রথা একই হবে, রেজিস্ট্রি প্রথা একই হবে, মহিলারা সমানভাবে সম্পত্তি পাবে। এটা তো যথেষ্ট সঠিক জিনিস বলছে। 44 নম্বর ডাইরেক্টিভ প্রিন্সিপাল ধারায় সেখানে 28 জন মোট সংবিধান যারা তৈরি করতে বিজ্ঞ তারা ছিলেন, তারা অনেক বিজ্ঞ ছিলেন। তার ভিতরে রফি আহমেদ কিদাই, আবুল কালাম আজাদ, মাওলানা হাদ্দাস, এরা অত্যধিক পণ্ডিত ছিলেন। এই 44 নম্বর ধারা ডিরেক্টিভ প্রিন্সিপালের নির্দেশের মধ্যে এরা বলে দিয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। তাহলে এখনকার মুসলমান আর তখনকার মুসলমান তারা অনেক জ্ঞানী ছিলেন, তারা সেটা করে গেছে। এখন কিছু মূর্খ মুসলমান এই ইসলামটাকে নিজের দখলে রাখবে, নিজের ইচ্ছা মতো 3টে 4টে 5টা বিয়ে করবে, সেটাতে কাটারাগার হয়ে গেল। এবং এতে হিন্দু মুসলিম সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমার এই বাংলায়। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যা রাজনৈতিক অবস্থা, সেটা নিয়ে আপনি সংক্ষেপে কিছু যদি বলেন। দেখুন, কর্মসংস্থান পশ্চিমবঙ্গের, আরেকবার বলুন। বলছি পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, শাসন ক্ষমতা বা কর্মসংস্থান, আপনি পুরো বিষয়টা নিয়ে যদি সংক্ষেপে কিছু বলেন। দেখুন, রাজনৈতিক অস্থিরতা শেষ। একটা ছোট করে আপনার বলছি, এই কলেজ স্ট্রিটে আমি মাঝে মাঝে যখন খুব সকালেই আসি, কোনো দিন এসে ওনার কাছ থেকে একটা প্রায় 70 বছরের বৃদ্ধা মহিলা কিছু শাক নিয়ে আসে, পেতে বসে। আমি দিই, তা বলছে বাবা প্রতিদিন 100 টাকা করে দিতে হয়। কাকে? বলছে তৃণমূলের লিডার। এটা শেষ হয়েছে। এই যে জোর জবরদস্তি করে চাঁদা আনা শেষ হয়েছে, সিন্ডিকেট আর শেষ হয়েছে, সমস্ত জায়গা পরিষ্কার হয়েছে, স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এটা থেকে মানুষ সোনার বাংলা ফিরে পেয়েছে। আর কর্মসংস্থান তো শুরু হয়ে গেছে, অলরেডি বলে দিয়েছে কর্মসংস্থান শুরু হবে, 3 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেটা পরিষ্কার তারা তাদের ইস্তেহারে বলেছে। এবং 31 মার্চ 2027-এর মধ্যে যত শূন্যপদ আছে 1 লাখ সবগুলো পরিপূর্ণতা লাভ করবে এবং পয়সার অভাব হবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দেবে। সুতরাং নতুন সোনার বাংলা বিধানচন্দ্র রায়ের সময় আবার ফিরে আসছে। সেই সোনার বাংলার মধ্যে আমরা আবার সবাই এনজয় করব।